প্রিয় শিক্ষার্থী, অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আছি। কৃষ্ণচন্দ্র লস্কর, সহকারী শিক্ষক গণিত, পাচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, লোহাগড়া, নড়াইল। তো শিক্ষার্থীরা, আজ আমরা উচ্চতর গণিতের ভেক্টর নিয়ে আলোচনা করব, যেটি একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। যে অধ্যায় তোমাদের উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞানে বহুল ব্যবহৃত, যেটি তোমাদের জানা খুবই প্রয়োজন। কারণ পদার্থবিজ্ঞান অথবা উচ্চতর গণিতে যে কোনো জায়গায় এটি আসতে পারে। তাছাড়া পরবর্তী শিক্ষায়ও এটির ব্যাপক ব্যবহার আছে। কাজেই এটি তোমাদের খুব সুন্দর করে বুঝতে হবে, এবং যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা আজ ভেক্টরের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি ভেক্টর। ভেক্টর নিয়ে, ভেক্টর তোমরা জানো, তারপরে আমরা একটু, যেহেতু ভেক্টরের অধ্যায়, ভেক্টর নিয়ে একটু আলোচনা করব। আমরা ত্রিভুজের যোগের বিধি, ত্রিভুজ যোগের বিধি নিয়ে আলোচনা করব। আমরা ত্রিভুজ বিয়োগ বিধি নিয়ে আলোচনা করব। আমরা অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করব, অবস্থান ভেক্টর। এবং যদি আমরা সময় পাই তাহলে কিছু গাণিতিক সমস্যার সমাধানও করব, গাণিতিক সমস্যার সমাধান। এটা আমরা আজ করার চেষ্টা করব। ভেক্টর, যেহেতু অধ্যায়টি ভেক্টর, সেহেতু ভেক্টর নিয়ে একটু আলোচনা করতে হয়। ত্রিভুজের যোগের বিধি, ত্রিভুজের বিয়োগ বিধি, অবস্থান ভেক্টর এবং সময় সাপেক্ষে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তো শিক্ষার্থীরা, প্রথমে আসি ভেক্টর। তোমরা ভেক্টর রাশি কি এটা নিশ্চয়ই জানো, তবুও একটু বলি। যে রাশির নির্ণয়ের জন্য সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য দিক এবং মানের উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। এবং স্কেলার রাশি, তার কোনো দিকের প্রয়োজন হয় না, শুধু মান দিয়েই প্রকাশ করা হয়। আরও একটু উদাহরণ দিয়ে যদি আমরা একটু বলি তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ধরো শিক্ষার্থীরা, এ অবস্থানে একজন আছে এবং বি অবস্থানে আরেকজন আছে। এখন এই এ অবস্থান থেকে বি অবস্থানে দেখো বিভিন্নভাবেই যাওয়া যায়। কেউ এইখান দিয়ে গেল এবং কেউ সরাসরি এখানে গেল। তাহলে আমি তিনটি পথ দেখিয়েছি এ থেকে বি এ পৌঁছানোর, কিন্তু লক্ষ্য করো এখানে যে গমন, সেখানে বারবার দিকের পরিবর্তন ঘটেছে, এখানেও দিকের বারবার পরিবর্তন ঘটেছে। আমাদের ভেক্টর রাশির ক্ষেত্রে বলা ছিল যে এখানে দিক এবং মান উভয়ই প্রয়োজন, কিন্তু এইখানে লক্ষ্য করছো যে এখানে মান তো ঠিকই আছে, হয়তো একটু বেশি দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু তবুও মান ঠিক আছে, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট দিক নেই, এখানেও তাই। তাহলে এইখানে লক্ষ্য করো যে এ থেকে বি এর একটা দূরত্ব আছে, এবং আমরা যদি বলি যে এ থেকে বি এর দিকে, তাহলে এটা আমরা অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে এ থেকে বি এর একটা দূরত্ব নির্দেশ করেছে, এবং এ থেকে বি এর দিকে এটাও প্রকাশ করা হয়েছে। কাজেই তাহলে এখানে এ বি একটি ভেক্টর নির্দেশিত হলো, যেখানে দিক এবং মান উভয়ই আছে। কাজেই এটি একটা ভেক্টর রাশি, কিন্তু এখানে মান আছে কিন্তু সুনির্দিষ্ট দিক নেই, বিধায় এই দূরত্বগুলো স্কেলার। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা যোগের ত্রিভুজ বিধি যেটা, সেটি নিয়ে একটু আলোচনা করব। যোগের ত্রিভুজ বিধির বর্ণনাও আসতে পারে, এবং ত্রিভুজ বিধির সূত্র কী সেটিও আসতে পারে। সেটি বোঝার জন্য আমরা প্রথমে একটু বুঝি, তারপরে তোমরা বর্ণনাও করতে পারবে বা ত্রিভুজ বিধি কী সেটাও বলতে পারবে। তো শিক্ষার্থীরা,
মনে করো যে এ বি সি, এ বি সি, এখানে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ধরে নাও যে এ থেকে বি এর দিকে একটা ভেক্টর নির্দেশিত, সেটাকে আমরা ইউ ভেক্টর দিলাম। বি থেকে সি এর দিকে আর একটা ভেক্টর, এটাকে আমরা ভি দিলাম, ভি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। এখন অপর একটি বাহু আছে। এখন এইখান থেকে আমরা আমাদের নির্ণয় সংজ্ঞাটা পেয়ে যাব। সংজ্ঞাটা, যদি দুটি ভেক্টর, কোনো ত্রিভুজের দুইটি বাহু একই ক্রমের দুটি ভেক্টর নির্দেশিত হলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক নির্দেশ করে। এখন প্রশ্ন হতে পারে যে লব্ধিটা কি? তাহলে লব্ধিটা হচ্ছে যে দুটি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের দুইটি বাহু দ্বারা যদি একই ক্রমের দুটি ভেক্টর হয়, তাহলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে ওই ভেক্টর দ্বয়ের যোগফলই হচ্ছে লব্ধি। তো যদি এখন আমরা এ থেকে সি এর দিকে বোঝাই, তাহলে দেখো এর লব্ধিটা হবে কি? এই ভেক্টর দ্বয়ের যোগফল। তাহলে লব্ধিটা হলো ইউ প্লাস ভি। তাহলে শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এটি হচ্ছে যোগের বিধি, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার যদি তোমাদের বর্ণনা দিতে হয় তাহলে বলবে, মনে করি এবিসি একটি ত্রিভুজের এবি এবং বিসি বাহু একই ক্রমের দুইটি ভেক্টর, যেখানে এবি সমান ইউ ভেক্টর এবং বিসি সমান ভি ভেক্টর নির্দেশ করে। তাহলে এসি ভেক্টর হবে ইউ প্লাস ভি, বা ওই ভেক্টর দ্বয়ের সমষ্টি। তো তাহলে এটা তোমরা এইভাবে বর্ণনা আরও একটু করতে পারো, যে মনে করি তো বললাম, এবার একটু বর্ণনার ক্ষেত্রে যে এ বি ভেক্টর সমান ইউ, বিসি ভেক্টর সমান ভি, তাহলে এসি ভেক্টর সমান হবে এসি ভেক্টর সমান ইউ প্লাস ভি। এটি হচ্ছে তোমাদের যোগের ত্রিভুজ বিধি যেটা আছে সেটি। এটাই তোমরা এইভাবে লিখলেই তোমাদের বর্ণনা হয়ে যাবে। এটা খুব কঠিন কিছু না, এইটুকুই তোমাদের বর্ণনায় লিখলে যথেষ্ট। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা বিয়োগ বিধিটায় যেতে চাই। বিয়োগ বিধিটাও প্রায় একই রকম। সেক্ষেত্রেও আমরা বুঝব, তারপরে কিভাবে বর্ণনা করতে হয় তোমরা নিজেদের ভাষায়ও তোমরা লিখতে পারো। এখানেও মনে করো যে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুটি ভেক্টর, লক্ষ্য করো এই ত্রিভুজের দুইটি বাহু একই ক্রমের দুটি ভেক্টর, অথবা দুইটি ভেক্টরেরই আদিবিন্দু একই। তাহলে বিপরীত বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই ভেক্টর দ্বয়ের বিয়োগফল প্রকাশ করে। তাহলে আমরা যদি এ বি ভেক্টরটাকে ইউ ভেক্টর ধরি, এসি ভেক্টরটাকে ভি ভেক্টর ধরি, তাহলে এখানে এ বি ভেক্টর বা ইউ ভেক্টরের আদিবিন্দু একই, এসি ভেক্টর বা ভি ভেক্টরের আদিবিন্দু একই, অর্থাৎ দুইটি ভেক্টরের আদিবিন্দু একই। তাহলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই ভেক্টর দ্বয়ের বিয়োগফল নির্দেশ করে। তাহলে ভি মাইনাস ইউ। তাহলে বিপরীত ক্রমে ভেক্টরটা কি হলো? বিসি ভেক্টর। এই বিসি ভেক্টর আমরা যদি আগের থেকে একটু লিখে নিই, যে মনে করি এ বিসি ত্রিভুজের এ বি সমান ইউ ভেক্টর, এসি সমান ভি ভেক্টর। তাহলে বিসি বিপরীত ক্রমে বিসি সমান কি হবে? ভি মাইনাস ইউ।
এখন প্রশ্ন হতে পারে, যদি সিবি হয়, যদি এই দিকে হয়, তাহলে সিবি সমান কী হবে? সিবি ভেক্টর সমান কী হবে? যে ইউ মাইনাস ভি। এখন লক্ষ্য করো, এখানে তোমাদের মনে রাখার সুবিধার্থে দেখো যে বিসি ভেক্টর হলে সি বিন্দুগামী যে ভেক্টরটি আছে সেটির থেকে বিয়োগ দিতে হবে বি বিন্দুগামী যে ভেক্টরটি আছে সেটি। যদি বিসি তোমরা নির্ণয় করে থাকো তাহলে সি বিন্দুগামী যে ভেক্টর তার থেকে বিয়োগ করতে হবে বি বিন্দুগামী ভেক্টর, অর্থাৎ যে ভেক্টরের যে বিন্দুটা পরে থাকবে সেই বিন্দুগামী যে ভেক্টরটা তার থেকে পরবর্তী মানে আদি বিন্দু যেটা আছে প্রথম ভেক্টর বি ভেক্টর বা বি বিন্দুগামী যে ভেক্টর সেটিকে বিয়োগ দিতে হবে। তাহলে এটি হচ্ছে ত্রিভুজের বিয়োগ বিধি। তাহলে এটিও তোমরা পরীক্ষায় বর্ণনা আকারে আসতে পারে যে ত্রিভুজের বিয়োগ বিধি বিবৃতি করো বা বর্ণনা করো। তাহলে ত্রিভুজ বিধিটা তোমরা বলবে কি? বলবে যে কোনো ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমের দুটি ভেক্টর নির্দেশ করে তাহলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই ভেক্টরদ্বয়ের বিয়োগফল নির্দেশ করে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এইভাবে বিবৃতি করার পর তারপরে বর্ণনায় যখন দিতে যাবে তখন মনে করি এবিসি ত্রিভুজের এবি সমান ইউ ভেক্টর, এসি সমান ভি ভেক্টর, তাহলে বিসি সমান হবে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, বা সিবি ভেক্টর যদি হয় তাহলে কি হবে? ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর। এইভাবে তোমরা বর্ণনা করতে হবে। তাহলে শিক্ষার্থীরা এই যোগ এবং বিয়োগ বিধি তোমাদের অঙ্ক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিধিগুলো তোমাদের মনে রাখতে হবে এবং বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিসের মাধ্যমে এই বিধিগুলো তোমাদের আয়ত্ত করতে হবে। এবং গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে বিশেষত এটা খুবই গুরুত্বপূর্ণ, এটির বহুল ব্যবহৃত আছে। কাজে এটা তোমাদের বিয়োগ বিধিটা আশা করি বুঝতে পেরেছ এবং বেশি চর্চার মাধ্যমে এটি আয়ত্ত করবে, তাহলে সমাধান করতে অনেক সুবিধা হবে। তো শিক্ষার্থীরা এবার আমরা অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করব। তো অবস্থান ভেক্টর তোমাদের বোঝানোর জন্য আমি একটু গল্প করব, সেই গল্পের মাধ্যমে আমরা অবস্থান ভেক্টরে পৌঁছে যাব। ধরো আব্দুল আলিম এবং বুলবুল দুজন দুটি অপরিচিত জায়গায় অবস্থান করছো। এখন দুজনে কত দূরত্বে আছো বা কে কোথায় অবস্থান করছো সেটা তোমরা জানো না, যেহেতু দুটি জায়গায় তোমাদের অপরিচিত। সেক্ষেত্রে তোমাদের এদের যে কে কত দূরে অবস্থান করেছো সেটা জানতে হলে দুজনেরই জানা এমন একটি জায়গার সাপেক্ষে তুলনা করতে হবে। ধরে নাও যে এই জায়গাটায় তোমরা দুজনেই চেনো, যে এই জায়গাটা এই আব্দুল আলিমও চেনে, এই বুলবুলও চেনে। তাহলে এর থেকে এ কত দূরত্বে আছে এবং এ কত দূরত্বে আছে এটা যদি জানা যায় তাহলে এদের মাঝে বা এ বি অথবা বি এ বলো যাই বলো না কেন, এর মাঝে যত দূরত্ব আছে এটা সম্ভাব্য দূরত্ব এটা নির্ণয় করা যায়। তাহলে এদের দূরত্বটা নির্ণয় করার জন্য এই একটা জানা জায়গা থেকে উভয়ের দূরত্ব বের করে তারপর তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায়। তাহলে দেখো দুজনের অবস্থানই জানার জন্য একটা নির্দিষ্ট জায়গা অর্থাৎ পরিচিত জায়গার সাপেক্ষে, এই পরিচিত জায়গার সাপেক্ষে এই আব্দুল আলিমের যে ভেক্টরটা, এই ভেক্টরটা এর সাপেক্ষে যেহেতু তুলনা করা হয়েছে সেহেতু এর থেকে এই জানা জায়গা থেকে এই আব্দুল আলিমের যে দূরত্ব বা যে ভেক্টরটা নির্দেশ করে সেটি হচ্ছে এই এর অবস্থান ভেক্টর। এবং এই জানা জায়গা থেকে বি এর দিকে বা বি পর্যন্ত যে ভেক্টর নির্দেশ করে এটা হচ্ছে বি ভেক্টর, বা
বি ভেক্টরের অবস্থান ভেক্টর। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ধরো এ একটা কোনো বিন্দু, কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে ওই এ বিন্দু নির্দেশিত যে ভেক্টর, সেই ভেক্টরটি হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর। এখন কথা হলো যে এই জানা, যে আমরা যে জায়গাটা জানি, এইটা তো শুধুমাত্র আমরা গল্পের মাধ্যমে বললাম। তাহলে এখন গণিতের ভাষায় এই জানা যে বিন্দুটা বা জানা যে জায়গাটা, এটি কোনটি? এটি হচ্ছে মূল বিন্দু। অর্থাৎ যদি তোমরা যখন গ্রাফ অঙ্কন করো তখন তোমরা একটা এক্স অক্ষ, প্রধান অক্ষ এক্স এবং প্রধান ওয়াই অক্ষ ধরে যে অক্ষতায় যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে তার মূল বিন্দু। তাহলে এটাকে যদি আমরা মূল বিন্দু বিবেচনা করি, তাহলে এটাকে মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত নির্দেশিত ভেক্টরই হচ্ছে ওই বিন্দুর বা ওই নির্দিষ্ট বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এ একটা নির্দিষ্ট বিন্দু এবং মূল বিন্দু ও থেকে ওই নির্দিষ্ট বিন্দু এ পর্যন্ত নির্দেশিত যে ভেক্টরটা, সেটি হচ্ছে ওই এ বিন্দুর অবস্থান ভেক্টর, যাকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করেছি। অপর একটি বিন্দু বি, তাহলে এই বি বিন্দু নির্দিষ্ট বিন্দু বা মূল বিন্দু থেকে ওই বি বিন্দু পর্যন্ত নির্দেশিত যে ভেক্টর, তাকে বলা হয় এই বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ওই বি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন দেখো, এটা যদি আমরা যোগ করি, তাহলে আমরা যদি এটা বিপরীত ক্রমে হবে, আমরা বিয়োগ বিধি তো জানি, তাহলে বিয়োগ বিধির ক্ষেত্রে কি হবে যে আমরা যদি এবি ভেক্টরটা নির্দেশ করি, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা যদি এবি ভেক্টরটা নির্দেশ করি, তাহলে আমি বলেছি যে বি বিন্দুগামী ভেক্টর হচ্ছে বি, এবং তারপরে এ বিন্দুগামী ভেক্টর অবস্থান ভেক্টর সবসময় মূল বিন্দু থেকে নির্দেশ করবে। তাহলে ওয়েটা হচ্ছে ওয়ে ভেক্টর হচ্ছে এ ভেক্টর। তাহলে আমরা এই বিয়োগ বিধি অনুসারে এ বিটা এটা হবে, এবং বি এ ভেক্টর যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে এ মাইনাস বি। তাহলে নিশ্চয়ই আমরা যে গল্প করেছি সেটি অমূলক নয়, যে গল্পের মাধ্যমেই আমরা আমাদের অবস্থান ভেক্টরটা বোঝার চেষ্টা করলাম, এবং এই তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটি নির্ণয়ের ক্ষেত্রেও আমরা ত্রিভুজের যে বিয়োগ বিধি শিখেছি সেটি প্রয়োগ করে আমরা তার দূরত্ব নির্ণয় করতে পারবো। এবং আরও একটা জিনিস লক্ষ্য করো যে এদের যে দিকটি হবে সেটা এক্স অক্ষের সাথে, সবসময় এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে সে আছে সেটি নির্দেশ করবে। তার মানে তার দিকটা নির্দেশ করবে এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোণ তৈরি করবে তার সাপেক্ষে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এই যে যোগের ত্রিভুজ বিধি এবং বিয়োগ বিধি, মানে যোগের ত্রিভুজ বিধি বা ত্রিভুজের যোগের বিধি, ত্রিভুজের বিয়োগ বিধি এবং অবস্থান ভেক্টর নিয়ে আমরা আলোচনা করলাম। তারই আলোকে আমরা একটু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আমরা তোমাদের পাঠ্য বইয়ে 7 নম্বর যে অঙ্কটি আছে, এই 7 নম্বর অঙ্কে আমরা সমাধান করার চেষ্টা করব। তো 7 নম্বর অঙ্কে আছে যে, তো আমাদের 7 নম্বর অঙ্কে আছে এ বি সি ডি সামান্তরিকের। তো আমরা একটা সামান্তরিক আঁকি। ধরো আমি অনুমান করে আঁকছি, এ বি সি ডি একটা সামান্তরিকের এইটা নির্দেশ করছে, এবং এসি আর বিডি কর্ণ নির্দেশ করেছে। তাহলে এখানে তোমাদের 4টি প্রশ্ন আছে। তো এই 4টি প্রশ্নকে যদি একসাথে তোমরা পড়ো অঙ্কটা, তাহলে অনেক সময় গোলায় যায়। যে কারণে আমি একটু আলাদা আলাদাভাবে, প্রথম হচ্ছে এ বি ভেক্টরকে, 1 নম্বর যদি বলি এ বি ভেক্টরকে এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করো। এডি ও বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। তো প্রথম প্রশ্নটাই আমরা আগে দেখি যে আমাদের
এবি ভেক্টরকে এডি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ করার অর্থ হলো যে এবি ভেক্টরটা বাম পাশে থাকবে এবং ডান পাশে যে রাশিটাই আসবে সেখানে শুধু এডি এবং বিডি থাকবে, অন্য কোনো ভেক্টর থাকবে না। তো আমাদের যে ভেক্টরগুলো এখানে আছে সেই ভেক্টরগুলো আমরা একটু এখানে দেখি, তাহলে আমাদের চিত্রের সাথে মেলাই, তাহলে প্রমাণ করতে সুবিধা হবে। আমাদের দেখো এবি ভেক্টর, এবি ভেক্টরটা এই যে এডি ভেক্টর, এটা বিডি ভেক্টর, বিডি ভেক্টর এটা এটা। তাহলে দেখো আমরা যে ত্রিভুজ বিধি শিখেছি সেই ত্রিভুজ বিধি যোগেরই হোক আর বিয়োগেরই হোক, তো এখানে আমাদের একটা ত্রিভুজ অটোমেটিকলি তৈরি হয়ে রয়েছে, সেটা হচ্ছে এ বি ডি। তো এই ত্রিভুজে আর বাকি যা আছে এই প্রমাণের ক্ষেত্রে অন্য কিছুই আমাদের প্রয়োজন নেই। তাহলে এই এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি বলি যে এ বি ডি ত্রিভুজে, এখন দেখো দুটি ভেক্টর একই ক্রমে আছে এবং অপরটা বিপরীত ক্রমে আছে। তাহলে আমরা এখানে ভেক্টরটা, আমাদের এবি ভেক্টরটা রাখতে হবে। দেখো আমরা এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তাহলে এবং এটা বিপরীত ক্রমের ভেক্টর। তাহলে আমরা যদি ত্রিভুজে এখানে বিয়োগ বিধি প্রয়োগ করি তাহলে কি হবে যে এবি ভেক্টর সমান এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। তো এটা আমরা ত্রিভুজের বিয়োগ বিধি প্রয়োগ করে দেখো যে আমরা একবারেই আমাদের নির্ণয়ে প্রয়োগটা হয়ে গেল, একবারেই সোজা, একবারেই আমরা ত্রিভুজ বিধিটা প্রয়োগ করে এটি আমরা প্রমাণ করতে সক্ষম হলাম। তো এরপরে বলেছে যে এসি ভেক্টরকে, 2 নম্বরে বলেছে, 2-এরটা যদি বলি আমরা, এসি ভেক্টরকে এই দুটি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এটা আমাদের লাগতে পারে, এটা আমরা একটু এখানে লিখে রাখি যে এবি ভেক্টর সমান এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। আমরা এটা 1 নম্বরে প্রমাণ করলাম। এরপরে আসো 2 নম্বরে বলেছে, মূলত নাম্বার নেই, আমি নাম্বার করে নিয়েছি, যেহেতু 4টি প্রমাণ করতে হবে সেহেতু প্রথম যেটা আছে তাকে আমি 1 নম্বর দেব, দ্বিতীয় তৃতীয় যারা আছে একইভাবে আমরা বলবো। এসি ভেক্টরকে এডি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ করো। তো দেখো এখানে এডি এটা নেই, এরপর বিডি আছে, এসিটা হচ্ছে এটা, এসি এডি এবং বিডি, অর্থাৎ ত্রিভুজের 2টি কর্ণ, ত্রিভুজের সমান্তরিকের 2টি কর্ণ এবং তার ক্ষুদ্রতম একটি বাহুর সাথে যে সম্পর্ক সেটা। তো এখানে দেখো সরাসরি আমরা ত্রিভুজ তৈরি করতে পারছি না, যেহেতু এই বাহুটা এই বাহু এবং এই বাহু। যদি এই বাহু আগেরবার ছিল আমরা ত্রিভুজ বিধি প্রয়োগ করতে পেরেছি, কিন্তু এবার হচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটু ঘুরিয়ে লিখব। দেখো এ বি সি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজে, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হয় দেখো, দুটি ভেক্টর একই ক্রমে, তাহলে আমরা লিখতে পারি আমাদের এসি ভেক্টর সমান কি হবে, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, যোগের বিধি তোমরা শিখেছ সেই অনুযায়ী এটা হবে। এখন দেখো আমাদের এইখানে আমাদের যেটা প্রমাণ করতে হবে তার কোনোটি নেই, কাজে এই দুটাকে আবার রূপান্তর করে এইখানে যেতে হবে। তা সেক্ষেত্রে আমাদের দেখো যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সেহেতু বিসি এবং এডি সমান, তাহলে আমরা লিখতে পারি যে এ বি ভেক্টর প্লাস বিসি এর পরিবর্তে এডি ভেক্টর। এখন আমরা 1 নম্বরে দেখো শিখেছি যে এ বি সমান এডি মাইনাস বিডি, তাহলে এটাই লিখতে পারি যে এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর প্লাস এডি ভেক্টর। তাহলে এডি আমরা যোগ করে দিতে পারি যে 2 এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। তো শিক্ষার্থীরা আমাদের দেখো নির্ণয়ে যেটাই প্রকাশ করতে হবে এসি ভেক্টর, এটাও আমাদের হয়ে গেছে। এরপর
3 নম্বরে যেটি বলেছে এটাও আমি রেখে দেব 2 নম্বর। 2 নম্বরে আমরা এসি ভেক্টর সমান 2AD ভেক্টর, বা আমি এইখান থেকেই শুরু করি, অর্থাৎ যদি শুধু 3 আসে তাহলে এইখান থেকেই শুরু করতে হবে। 3 নম্বরে বলেছে যে প্রমাণ করো যে এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর সমান 2BC ভেক্টর। তাহলে লক্ষ্য করো আমাদের বাম পাশে হতে হবে এসি এবং বিডি এবং ডান পাশে হতে হবে 2BC। তো আমরা দেখো এখানে আমরা এসি সমান পেয়েছি। এসি সমান আমি যেটা পেয়েছি সেটা একটু এটা মুছে দেই। এসি সমান পেয়েছি 2AD মাইনাস বিডি ভেক্টর। তো এখন আমার বাম পাশে আরও একটা বিডি আনতে হবে, কারণ এসি এর সাথে বিডি আছে। তো আমি উভয় পাশে বিডি ভেক্টরটাকে যোগ করে দেই। তাহলে এসি ভেক্টর যোগ বিডি ভেক্টর, এ পাশেও বিডি যোগ করে দেব। 2AD ভেক্টর মাইনাস বিডি ভেক্টর প্লাস বিডি ভেক্টর। অর্থাৎ এই যে 2 নম্বরে যেটি প্রমাণ করেছি ওর পরে উভয় পক্ষেই আমরা বিডি ভেক্টরটাকে যোগ করে দিয়েছি। তাহলে দেখো এটা কেটে গেল। তাহলে বাম পাশে আমাদের প্রমাণটা হয়ে গেছে। এবার ডান পাশের পালা। 2AD ভেক্টর, আবার লক্ষ্য করো যে এডি ভেক্টর এবং বিসি ভেক্টর যেহেতু এটি একটি সামান্তরিক, সুতরাং এদের বিপরীত বাহু সমান। তাহলে আমরা এটাকে লিখতে পারি বিসি ভেক্টর। তাহলে এটাও আমাদের 3 নম্বর প্রমাণ হয়ে গেল। তো শিক্ষার্থীরা একেবারেই সহজ বিষয়, কিভাবে একটা বাহুর থেকে বা অন্য বাহুতে কিভাবে রূপান্তর করতে হয়, এখানে কেবলমাত্র সেই ধরনের প্রমাণ আছে এবং এটি প্রয়োগ করে তোমরা আরও সমস্যার সমাধান করতে পারবে। তো শিক্ষার্থীরা 4 নম্বরে যেটি আছে তোমরা এটি বাড়িতে করবে। সেটি আছে যে এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর এইটা সমান 2AB ভেক্টর। এটি তোমরা বাড়িতে করবে। তো শিক্ষার্থীরা আজ আমরা যা শিখলাম সেটি আমরা শিখেছি ভেক্টর নিয়ে আমরা আলোচনা করেছি ত্রিভুজের যোগের বিধি, আমরা আলোচনা করেছি ত্রিভুজের বিয়োগ বিধি, আমরা আলোচনা করেছি অবস্থান ভেক্টর এবং তার সমন্বয়ে একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। তো শিক্ষার্থীরা ভেক্টর একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অধ্যায় আমরা যে আলোচনা করেছি মূলত এই আলোচনার মাধ্যমেই অন্য সমস্যার সমাধান করতে হবে, যেটা তোমরা বাড়িতে বসে করবে। আশা করি এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো শিক্ষার্থীরা ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।